ঘটনাটি এটার যে সময়কাল এটা উনি নির্দিষ্ট করে বলতে পারেননি। অনেক আগের ঘটনা তো নির্দিষ্ট করে অনেক তথ্যই বলাটা মুশকিল। বিশেষ করে আশেপাশে যারা আছেন তারা মোটামুটি যারা অনেক বয়স্ক তারা এই ঘটনাটা জানেন। তারাই মূলত অনেকগুলো নাম বলতে পারেন যে এই ঘটনার সাথে সম্পর্কযুক্ত যারা যারা ছিলেন। এই ঘটনার সাথে মূল সম্পর্কযুক্ত দুজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে রহিম আলী আর একজনের নাম হচ্ছে ময়না। এই যে রহিম আলী উনি একজন দিনমজুর ছিলেন। ওনার প্রথম সন্তান ময়না যখন জন্মগ্রহণ করার কয়েক বছরের মাথায় অসুস্থতাজনিত কারণে এই রহিম আলীর স্ত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। মেয়ের অযত্ন হবে, সৎ মায়ের ঘরে মেয়ে ভালো থাকবে না, এই চিন্তা করে রহিম আলী আর বিয়ে শাদী করেননি। নিজের মেয়েকে অনেক কষ্টে বড় করছিলেন। তো এইভাবে যেতে যেতে মেয়ের বয়স প্রায় 14-15 হয়ে গেছে। এমন একটা সময় হয়ে গেছে। তো মেয়েটা খুবই ভালো, যথেষ্ট ভদ্র নম্র। আর রহিম আলীর বেশ কয়েকটা গরু ছাগল ছিল। মেয়েটা কি করতো, এই গরু ছাগলগুলো দেখাশোনা করতো। আর ঘরে তো কিছু হাঁস মুরগি থাকেই, সেগুলো দেখাশোনা করতো। আর রহিম আলী উনি যে দিনমজুর ছিলেন, ওনার ওরকম জমি জমা কিছুই ছিল না, শুধু ভিটে মাটি ছাড়া। উনি দিনমজুর এই পেশাতেই নিয়োজিত রেখেছিলেন নিজেকে। একদিন হয় কি, এই ময়না সে সকালবেলা যখন এই গরু ছাগল নিয়ে বাইরে বেরিয়েছে, দুপুরবেলা তো সে বাবার জন্য খাবার দাবার রান্না করে রাখে। আর উনি যে দিনমজুরের কাজ করেন ওই গ্রামেই আশেপাশেই করেন, যাতে করে দুপুরবেলা বাড়িতে খেতে আসতে পারেন। খুব বেশি দূরে যেতে পারেন না, কারণ মেয়ে তার বাড়িতে একা। এই জন্য উনি দূরে যান না, একদম কাছাকাছি থাকেন যাতে মেয়ের খোঁজ খবর নিতে পারেন। উনি দুপুরবেলা বাড়িতে এসেছেন, এসে দেখেন যে ময়না নাই। ময়না কোথায় গেল, খোঁজাখুঁজি হচ্ছে। আশেপাশে যারা প্রতিবেশী আছেন তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে আরে দেখো, মেয়েটা হয়তোবা গরু ছাগল নিয়ে গেছে, কোথায় বসে আছে, এই জন্য হয়তোবা আসতে পারেনি। ও কিছু না, তুমি আসো আমাদের বাসায় খাওয়া দাওয়া করে নাও। তো প্রতিবেশীর বাসায় উনি খাওয়া দাওয়া করে আবার চলে গেছেন। বিকালে যখন আসছেন তখনও দেখে ময়না ফেরত আসেনি। আশেপাশে উনি খোঁজ খবর নিলেন, ময়নার কোনো তথ্য পাওয়া যায় না। এরপর সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে, ময়না বাড়িতে ফেরত আসে না। দেখা গেল যে গরু ছাগলগুলো ছিল, এই গরু ছাগলগুলো বাড়িতে ফেরত এসেছে। কেননা গ্রামে যদি কেউ দেখে যে মাঠের মধ্যে গরু ছাগল বাঁধা আছে কিন্তু মালিক নিতে আসেনি, অথচ রাত হয়ে গেছে, তখন কেউ কেউ কি করেন, ওই গরু ছাগলের গলার সাথে যে দড়িটা থাকে, এই দড়ির সাথে যে খুঁটি বাঁধা থাকে, অনেকে খুঁটা বলে, মাটির সাথে পুঁতে দেয়া থাকে, এটা তুলে দেন। তখন ওই গরু ছাগল কি করে, তারা একা একাই মালিকের বাড়িতে ফেরত চলে আসে। রহিম আলী দেখলেন যে এই গরু ছাগলগুলো ফেরত এসেছে কিন্তু ময়না আসেনি। উনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো মানুষ এই গরু ছাগলের খুঁটাটা তুলে দিয়েছে, এই জন্য গরু ছাগল চলে এসেছে। এটা ওনারা অনেকে এটা করেন। ময়না কোথায় গেল, ওনার তো খুব চিন্তা শুরু হয়ে যায়। আশেপাশে মানুষদেরকে উনি বলতে থাকেন, তারাও খোঁজাখুঁজি করে। ওনারা যতটুকু পেরেছেন আর কি, ততটুকু জায়গা জুড়ে খুঁজেছেন। তারপর বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞেস করেছেন যে তারা দেখেছে কিনা। তারা কেউই বলতে পারে না, শুধু এতটুকু বলতে পারে হ্যাঁ সকালবেলা এই গরু ছাগল নিয়ে সে মাঠের দিকে যেতে দেখেছে। এরপরে কেউ আর ময়নাকে দেখেনি, ময়না নিখোঁজ। রহিম আলী তার একমাত্র মেয়ে, যাকে উনি ধরে রেখে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, তার স্ত্রীর মৃত্যুর পরে আর নতুন করে সংসারও করেননি, শুধু মেয়ের কথা চিন্তা করে, সেই মেয়েটা নিখোঁজ হয়ে গেছে। এদিকে গ্রামের কিছু দুষ্টু লোকজন ময়নাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করলো। আরে দেখো কোন ছেলের সাথে সম্পর্ক আছে, ভেগে চলে গেছে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা। এই কথাগুলোই আরও একদম মানসিকভাবে ভেঙে পড়েন রহিম আলী। কিছু মানুষ তাকে সান্ত্বনা দিচ্ছে যে না, ময়না এরকম কোনো কাজ করবে না, কি করা যায়, সে কি পানিতে ডুবে গেছে। এই চিন্তা করে আশেপাশের বেশ কয়েকটা পুকুরে কিন্তু জালও ফেলা হয়েছিল, কিন্তু ময়নাকে পাওয়া যায়নি। চিন্তা করা হলো যে ময়না যদি পানির নিচে চলেও গিয়ে থাকে তাহলে তো ডেড বডি অন্তত ভেসে উঠবে। এরপরও 5-6 দিন চলে যায়, ময়নার ডেড বডিও আর ভেসে ওঠে না। এদিকে ময়নার এই অবস্থা, রহিম আলী
এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আস্তে আস্তে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর আসে, টানা কয়েকদিন জ্বর। আশেপাশে যে প্রতিবেশীরা ছিলেন তারাই রহিম আলীকে খাবার দাবার দিচ্ছিলেন। প্রচণ্ড জ্বর। একদিন রাতের বেলা হঠাৎ গভীর রাত্রে রহিম আলী চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আশেপাশের প্রতিবেশীরা চলে আসে, কি হয়েছে কি হয়েছে। তখনও কিন্তু রহিম আলীর প্রচণ্ড জ্বর। তখন রহিম আলী বলছেন, আমি তো ময়নাকে দেখছি। ময়নাকে দেখছো কিভাবে? তখন রহিম আলী বলছেন যে উনি স্বপ্নে দেখেছেন ময়নাকে। পাশে একটা বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ের ওখানে উনি ময়নাকে দেখেছেন একটা সাদা শাড়ি পরা, কিন্তু তার সমস্ত শরীর জুড়ে অনেক স্বর্ণের গহনা যেগুলো চকচক চকচক করছে। উনি জাস্ট এতটুকুই দেখেছেন। এরপর লোকজন বলা শুরু করলো, আরে বাবা রে, তোমার জ্বর আসছে, ঘুমের ঘোরে মেয়ের চিন্তায় কি সব দেখো, এগুলো সব মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছ। কিন্তু রহিম আলী বলে, না না, আসলে এটা স্বপ্ন না, এটা একদম বাস্তবের মতো মনে হয়েছে আমার কাছে, এটা স্বপ্ন না, আমি ময়নাকে দেখছি, ময়না বেঁচে আছে, ময়না আশেপাশেই আছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, কেননা আসলেই উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আর মানসিকভাবে তো বিপর্যস্ত অবশ্যই ছিলেন। এই কারণে হয়তো এরকম বলছেন, লোকজন এরকমই মনে করে। এরপরে কেটে যায় 1-2 দিন। হঠাৎ একদিন সকালবেলা রহিম আলীকে আর খুঁজে পাওয়া যায় না। সে তো ঘরেই ছিল, কোথায় যেন চলে গেল। নাই নাই তো নাই। কয়েকজন লোক অবশ্য একটু খুঁজেছিল, কিন্তু কে তাকে আর খুঁজবে, তার তো কোনো আত্মীয় স্বজন ছিল না। কেননা রহিম আলী আসলে কোন এলাকা থেকে এসেছিলেন এটা বলা যায় না। উনি ওই এলাকার আসলে মূল লোক ছিলেন না, মানে আদি নিবাস তার এখানে ছিল না, সে অন্য কোনো একটা এলাকা থেকে আসছিলেন আর কি, যার কারণে তার কোনো আত্মীয় স্বজন ওখানে ছিল না। তাকে নিয়ে ভাবনা চিন্তা করার মতো লোক ওখানে কমই ছিল। আর ওই গ্রামের লোকজন সবাই খেটে খাওয়া মানুষ, এত কাজ ফেলে তো তাকে খোঁজা কারো পক্ষে আসলে ওভাবে সম্ভব না। মানুষজন 1-2 দিন একটু চেষ্টা করেছিল, এরপর তাদের কথা ভুলেই যায়। এভাবে পার হয়ে যায় কয়েক বছর। ওই গ্রামেরই একজন ব্যক্তি যার নাম হচ্ছে আকবর মিয়া। এই আকবর মিয়া সুঠামদেহী, বেশ সাহসী একজন মানুষ, রাত বিরেতে ঘুরে বেড়ায়, খুব ড্যাম কেয়ার টাইপের একজন লোক আর কি। বয়স তার 25-26 হবে। সে আবার এরকম যে সে বিশ্বাস করে জিনভূত আছে, তবে সে কখনো দেখেনি। আছে না আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম থাকে না, যে সে বলে যে হ্যাঁ পবিত্র কোরআনে আছে, হাদিসে আছে, জিনের কথা বিশ্বাস করি, কিন্তু আমি তো কখনো দেখি নাই, আমার সাথে এরকম কোনো কিছু হয়নি। এরকম কথা কিন্তু অনেকে বলে। উনি হচ্ছেন ওই ওই টাইপের লোক আর কি, যে কখনো দেখেনি কিন্তু বিশ্বাস করে আর কি, এরকম। এই আকবর মিয়া দিনে রাত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, তার সাথে কোনো ভয়ের ঘটনা কখনোই ঘটেনি। তো আকবর মিয়া উনি কি করেছেন, উনি দিনের বেলাতে ওনার বাসা থেকে কিছুটা দূরে একটা বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ে গিয়েছেন বাঁশ কাটতে। বাড়িতে হয়তো বা কোনো একটা কাজ ছিল, তো এই বাঁশঝাড়ে ওরকম কোনো মালিকানা ছিল না, ওইটা যে কোনো নির্দিষ্ট মালিকের এটা আসলে বলা মুশকিল, ওটা সবাই ওখান থেকে বাঁশ টাশ কেটে নিয়ে যেত। তো উনিও গেছেন একটা বড় দা হাতে নিয়ে বাঁশ কাটতে। তো উনি গিয়ে বাঁশ কাটা শুরু করেছেন। বাঁশ কাটতে কাটতে যখন একটা বাঁশ পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পর ওই বাঁশ ধরে টানাটানি করছেন। মনে হচ্ছে বাঁশের মাথায় যে কুঞ্চিগুলো আছে, এই কুঞ্চিগুলো অন্য কোনো বাঁশের কুঞ্চির সাথে বেঁধে টেঁধে গেছে বা কোনো একটা জায়গায় আটকে গেছে। তো উনি যখন টানাটানি করে ছোটাতে পারছিলেন না, চিন্তা করেন দাটা নিয়ে ওই কুঞ্চিগুলো একটু কেটে এই জিনিসগুলো সাফ করলে বাঁশটা অনায়াসে উনি টান দিয়ে বের করতে পারবেন আর কি। তো উনি যখন এক সাইড থেকে কাটতে 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 মাথার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো যে উনি একটা শাড়ি জাতীয় বা কাপড় জাতীয় কিছু দেখতে পাচ্ছেন, একটা কাপড় আর কি, বা শাড়ি কিনা এটা উনি আসলে ওইভাবে বলতে পারেন নাই, বা বললেও এই তথ্য পাওয়া যায় নাই। তো উনি দেখেন একটা কাপড়। উনি চিন্তা করলেন যে এই কাপড়টা কার রে, এইখানে পড়ে আছে, কিসের কাপড়? কাপড়টা ওনার পরিচিতই লাগছে, মনে হচ্ছে এই কাপড়টা পরা অবস্থায় উনি কাউকে দেখেছেন, তবে এটা যে কোনো মহিলা মানুষের কাপড় এটা উনি বুঝতে পেরেছেন। তখন উনি কি করেছেন, কাপড় ধরে টানাটানি শুরু করেছেন, যে কাপড়টা আসলে মাটির নিচে অনেকটা ঢুকে আছে আর কি। থাকে না যে কিছু কাপড় যদি মাটিতে
চাপা দেওয়া হয়, ওই কাপড়ের অংশ বিশেষ যদি আবার মাটির বাইরে থাকে, যদি আমরা সেই কাপড় ধরে টান দেই, তখন কিন্তু বোঝা যায় যে এই কাপড়ের অন্য একটা পার্ট মাটির ভেতরে, তখন কিন্তু সহজে উঠতে চায় না। উনি ওই কাপড়টা ধরে কি মনে করে টানাটানি শুরু করেছেন। তো টানছেন কাপড়টা আর উঠছে না। এইভাবে টানাটানির এক পর্যায়ে হয় কি, ওই কাপড়টা ছিঁড়ে যায়। তো ছিঁড়ে গেলে উনি ওইটা আবার মাটির উপরে ছুঁড়ে ফেলে বাঁশটা আবার বের করার উপযোগী করে ওই বাঁশ নিয়ে বাড়িতে চলে গেছেন। তো এটা নিয়ে কিন্তু ওনার কোনো মাথা ব্যথাই নেই, এটা নিয়ে উনি আর কোনো চিন্তাও করেন নাই। ওই রাত্রে উনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে ওই কাপড়, যেই কাপড়টা ধরে টানাটানি করেছিলেন, ওই কাপড় পরা একটা মেয়ে ঘোমটা দিয়ে তার কাছে এসেছে। এসে বলছে, ধন সম্পদের এত কাছে এসে চলে গেলি আকবর মিয়া। আকবর মিয়া বলে, কি ব্যাপার, কি বলে ধন সম্পদের কাছে এসে মানে? তখন বলে, তুমি কি বলো, আমি তো বুঝতে পারছি না। তখন বলে, আরে এখানে তো গুপ্তধন আছে রে, আর একটু খোঁড়াখুড়ি করলেই তো গুপ্তধনটা পেয়ে যেতি, আর একটু খুঁড়তি, এখানে গুপ্তধন আছে, আয় নিয়ে যা, পূর্ণিমা রাতে আসবি, কাউকে বলবি না, খবরদার, এই গুপ্তধন তোর। এই দেখ আমার শরীরে কত গহনা, এরকম আরো অনেক গহনা এখানে আছে, সব তোর, আয় নিয়ে যা। এরপর ওনার ঘুম ভেঙে যায়। উনি চিন্তা করে যে ধুর, কি নাকি দেখলাম। এর কয়েকদিন পরে আবার উনি সেম স্বপ্নটা দেখেন, একদম সেম কথা, যে ধন সম্পদের এত কাছে এসে চলে যাবি, আয় আয় নিয়ে যা নিয়ে যা, কিন্তু কাউকে বলবি না, আসছে পূর্ণিমাতে এসে নিয়ে যাবি। উনি টানা 4-5 দিন এই স্বপ্ন দেখে। টানা 4-5 দিন বলতে টানা 4-5 বার আর কি, গ্যাপে গ্যাপে দেখেছে আর কি। একটা সময় এসে ওনার কাছে মনে হলো যে আসলেই তো একটু যাই না, গিয়ে দেখি এখানে কি আছে, কোনো গুপ্তধন যদি থেকে থাকে তাহলে পাবো। ওই চিন্তা করে উনি রাতের বেলা, মানে এক রাত্রে, যেই রাত্রে আবার পূর্ণিমা ছিল, ওটা উনি বুঝে শুনেই গেছেন, কারণ স্বপ্নে বারবার বলে দেওয়া হয়েছে পূর্ণিমা রাত্রে, এই কারণে কিন্তু ঘন ঘন মানে তাকে এই স্বপ্নটা দেখানো হয়েছে, বা উনি ওই স্বপ্নটা দেখেছেন আর কি। উনি সাপল বা গাইতি, বা শাবল বা গাইতি যেটা বলে আর কি বিভিন্ন এলাকায় আর কি, তো এরকম একটা শাবল নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা এই বাঁশঝাড়ের উদ্দেশ্যে। উনি যেই রাত্রে বের হয়েছেন, পূর্ণিমা ছিল, জ্যোৎস্নার আলোতে চারদিকে একদম খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। বিশেষ এক উদ্দেশ্য নিয়ে উনি বাসা থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই বাঁশঝাড়ের দিকে, যেখানে উনি ওই কাপড়টা পেয়েছিলেন, ওই জায়গাটা শনাক্ত করার চেষ্টা করছেন উনি। একটা সময় পেয়েও গেলেন, কারণ ওই কাপড়ের একটা ছেঁড়া অংশ বের হয়েছিল, আর পাশে ওই কাপড়ের অংশটাও পড়েছিল, যেটা উনি বাঁশ কাটতে এসে ফেলে রেখে গিয়েছিলেন, ওটার ওখান থেকে সরেনি, যার কারণে সহজেই বুঝতে পেরেছিলেন যে জায়গাটা কোথায়। এরপর উনি ওইখানে শাবল দিয়ে খুঁড়তে থাকেন। স্বপ্নের মধ্যে তাকে এটাও বলে দেওয়া হয়েছিল যে এখানে কাপড় ধরে টানাটানি করেছিল, ওইখানেই খুঁড়তে হবে, তো এই কারণে ওখানে খোঁড়া শুরু করেছেন। অল্প কিছু সময় খোঁড়ার পরই ওনার শাবলে টং করে একটা মেটালিক সাউন্ড আসে। নিচে যদি কোনো ধাতব জিনিস থাকে, তামা বা পিতল জাতীয় কোনো কিছু যদি থাকে, এটার সাথে আঘাত লাগলে যেরকম শব্দ হয়, ওরকম একটা টং করে আওয়াজ হয়। এটা যখন হয়েছে, এরপর উনি বুঝতে পারেন যে আসলেই তো নিচে কিছু আছে। উনি আরো ভালো করে খোঁড়ার জন্য যখনই আবার শাবল দিয়ে আঘাত করছিলেন, ততবারই টং 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 এরকম আওয়াজ আসছে। ওই সময় হঠাৎ করে বাঁশের ভিতরে বাতাস শুরু হয়ে যায়, তবে সেটা ঝড়ো বাতাস বলা মুশকিল, যে এমন বাতাস না সবকিছু একদম ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এমন একটা মৃদু ঠান্ডা বাতাস, যেই বাতাসে আসলে বাঁশঝাড় ওইভাবে দোলার কথা না, কিন্তু দুলছে। আর ঠান্ডা বাতাসটা ওনার শরীরে এসে লাগছে, মনে হচ্ছে ওনার এখনই ঘুম চলে আসবে, এত দারুণ একটা বাতাস। ওই সময় উনি হঠাৎ করে নূপুর পায়ে হাঁটলে যেরকম শব্দ হয়, এরকম শব্দ, ঝনাত 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 শব্দ উনি পাচ্ছিলেন। উনি এই শব্দ পাবার পর পাশে তাকান। প্রথম দিকে উনি কাউকে দেখতে পান না, এরপর বুঝতে পারলেন যে শব্দটা ওনার দিকেই আস্তে আস্তে চলে আসছে। উনি চিন্তা করলেন যে কে রে, কে আসে।
উনি ফিল করলেন যে শব্দটা মনে হচ্ছে আরো কাছে চলে এসেছে। এবার উনি তাকিয়ে একটা জিনিস দেখতে পান। উনি দেখতে পান যে এই জিনিসটা স্বপ্নে দেখা সেই অবয়বটাই, মাথায় ঘোমটা দেয়া, সাদা শাড়ি পরা, আর শরীর ভর্তি স্বর্ণের গহনা, চাঁদের আলোতে চকচক করছে। ওই বাঁশঝাড়টা কিন্তু এমন গভীর ছিল না যে দিনের বেলাতেও চাঁদের আলো পড়ে না, বিষয়টা এরকম না, বেশ ফাঁকা ফাঁকা ছিল আর কি। তো চাঁদের আলো অনায়াসেই সেখানে প্রবেশ করছিল। এরপর যে বাতাসটা হচ্ছিল, এই বাতাসে হঠাৎ করেই মাথার ঘোমটা পড়ে যায় ওই অবয়বের। তখন এই আকবর মিয়া দেখতে পান যে আরে, এ তো ময়না। তখন ময়না হেসে দেয়, হেসে দিয়ে বলে, আকবর মিয়া, ধন সম্পদের তো খুব কাছে চলে এসেছিস, নে খোর, এগুলো সব তোর। এইটা দেখার সাথে সাথে আকবর মিয়া চিন্তা করতেছে যে আরে, এই ময়না তো নিখোঁজ হয়ে গেছে তারও বেশ কিছুদিন, কয়েক বছর হয়ে গেছে। এরপর রহিম মিয়াও নিখোঁজ, এই ময়না এখানে আসলো কিভাবে? এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। ওই সময় এই আকবর মিয়া মারাত্মক ভয় পেয়ে যায়। এটাই তার জীবনে প্রথম কোনো ভৌতিক ঘটনা। ভয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে কি করবে না করবে বুঝতে না পেরে হাতে থাকা শাবলটা ওই অবয়বের দিকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার সাথে সাথে মনে হলো একটা বাতাস ভেদ করে ওই অবয়বটা আসলে আরো সামনে চলে আসলো। তার বডিটা একটা বায়বীয়, একটা বাতাসের মতো, আর ওই শাবলটা ওই অবয়বকে ভেদ করে ও পাশে গিয়ে পড়ল। এইটা দেখার সাথে সাথে এই আকবর মিয়া বুঝতে পারল বিশাল বড় একটা বিপদে উনি পড়ে গেছেন। এখন কি করবেন? এটাকে তো উনি মারতে পারবেন না, কারণ শাবলটা ছুঁড়ে মেরেছেন হঠাৎ করে, বুঝে হোক না বুঝে হোক, কিন্তু শাবলটা তো তাকে ভেদ করে ওপাশে গিয়ে পড়ল। এটাকে তো কোনোভাবেই উনি মারতে পারবেন না, বা এর সাথে যুদ্ধ করতে যাওয়াটা বড় ধরনের একটা বোকামি হবে। উনি উল্টো দিকে ঘুরে দিয়েছেন এক দৌড়ে উনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, উনি কিন্তু তখন অজ্ঞান হন নাই। ওনার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন সব তো উঠে গেছে, এই কি হয়েছে কি হয়েছে? তখন বলে যে আমি তো ভূত দেখছি। ভূত বলতে কোথায় ভূত? ওই বাঁশঝাড়ে আমি ময়নাকে দেখছি। ময়নার কথা শোনার সাথে সাথে তার বাড়ির লোকজন নড়ে চড়ে বসে, যে ময়নাকে দেখছিস মানে, ঘটনা কি? তখন বলে যে হ্যাঁ, আমি তো রাতের বেলা ওই বাঁশঝাড়ে গেছিলাম, তাই আমি এরকম দেখছি। সবাই বলতেছে বাঁশঝাড়ে গেছিলি কেন? এই রাতের বেলা বাঁশঝাড়ে কি কাজ? নেশাপানি করার জন্য গেছিলি নাকি? তখন কিন্তু উনি ওই গুপ্তধনের প্রসঙ্গটা এড়িয়ে যান। তখন উনি একটু কৌশলে বলেন, আমি তো একটা স্বপ্ন দেখতাম, স্বপ্নের মধ্যে কে যেন এসে বলতো যে ওখানে আয়, তো আমি তো ওখানে গেছি, রাত্রের বেলা যাবো, তো এই জন্য সাহস করে একটা শাবল নিয়ে গেছি, কি হয় না হয়। তারপর দেখি এই ঘটনা, আমি ময়নাকে দেখছি। উনি কিন্তু গুপ্তধনের বিষয়টা এড়িয়ে যান। তখন পরিবারের সদস্যরা বলে, এখন রাতের বেলা আমরা ওইদিকে যাব না, সকালবেলা ইনশাল্লাহ দেখা যাবে। এদিকে সকালবেলা আরও লোকজন চলে আসে। লোকজন চলে আসার পর একই ধরনের কথা, মানে গুপ্তধনের কথাটা এড়িয়ে গিয়ে উনি বাকি কথাগুলো বলতে থাকেন। লোকজন বলে যে ময়না তো বেশ কয়েক বছর আগেই নিখোঁজ হয়ে যায়, পরে তার বাবাও নিখোঁজ হয়ে গেল, তাদেরকে আর কোথাও পাওয়া গেল না। তুমি ময়নাকে দেখবা কোথা থেকে? ময়না তো আশেপাশে 10 গ্রামেও নাই, এটা আমরা নিশ্চিত, তার বাবাও নাই, তুই মনে ভুল দেখছো। তখন বলে যে না, আমি ঠিকই দেখছি, আমি শাবল ছুঁড়ে মারছিলাম তার দিকে। তাহলে শাবল একটা প্রমাণ, এটা কিন্তু একটা প্রমাণ। তখন কি করেছেন, লোকজন বের হয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে যাবার জন্য। বাঁশঝাড়ের দিকে যখন ওরা গিয়েছেন, যাওয়ার পর ওই যে কাপড়ের অংশ পরে থাকা বা যেই জিনিসগুলো আসলে একটা আলামত হিসাবে ছিল, এর কিছুই ছিল না ওখানে। যে কাপড়টা ধরে উনি টানাটানি করেছিলেন, ছিঁড়ে গেল, ওটা ওখানে ফেলে রেখেছিলেন, পরে গিয়েও তো সেই কাপড়টা উনি ওখানে দেখেছেন, কিন্তু ওই লোকজন গিয়ে ওগুলো আর দেখে নাই। এদিকে শাবল খুঁজতে থাকে। ওই বাঁশঝাড় থেকে কিছুটা দূরে একটা বাজার রয়েছে, তো ওনারা খুঁজতে খুঁজতে ওই দিকে চলে গিয়েছেন। যাওয়ার পরে বাজারের একটা জায়গায় ওই শাবলটা পড়ে থাকতে দেখেন। তখন লোকজন বলে যে সে বলেছিল যে বাঁশঝাড়ের ওখানে সে গিয়েছিল, সেখানে শাবল ছুঁড়ে মেরেছে। সে যদি সর্বশক্তি দিয়েও ছুঁড়ে মারে, তারপরেও তো এই বাজার পর্যন্ত আসার কথা নাই শাবলটা। হ্যাঁ, এটা সত্য, সে রাতের বেলা বাইরে বেরিয়েছিল। শাবলটা এখানে কিভাবে আসলো? তারা শাবলটা তুলে এবার বাড়িতে নিয়ে আসেন। এরপর আকবর মিয়াকে বলেন এই ঘটনা। এরপর গ্রামের একজন কবিরাজকে ডাকা হয়।
এই কবিরাজ হচ্ছে সেই কবিরাজ যেই কবিরাজের কাছে এই রহিম মিয়াও গিয়েছিল ময়না নিখোঁজ হওয়ার পরে। কিন্তু এই কবিরাজ অনেক চেষ্টা করেও কোনো হদিস বার করতে পারেন নাই যে ময়না আসলে কি হয়েছিল, সে কি জীবিত আছে না মারা গেছে, তাকে জিনে নিয়ে গেছে নাকি সে মানুষ দ্বারা অপহৃত হয়েছে, এটাও কিছু বলতে পারে না। তো কবিরাজকে যখন আনা হয়, কবিরাজ আসেন, আসার পরে বলেন যে এই ঘটনা তো রহিম মিয়াও তো আমার কাছে আসছিল, আমি তো ময়নার কোনো খোঁজ খবর করতে পারিনি। আমার জীবনে এইটাই একটা বড় ব্যর্থতা, প্রথমবারের মতো আমি কোনো মানুষের কোনো তথ্য অনুসন্ধান করতে পারিনি। যদি মারাও গিয়ে থাকে তারপরেও তার জিনেরা তথ্য দেয় যে হ্যাঁ সে মারা গেছে, জিনে নিয়ে গিয়ে থাকলেও তার জিনেরা তথ্য দিতে পারে। কিন্তু এই একটা ব্যতিক্রম ঘটনা যে ময়নার সাথে আসলে কি হয়েছিল কোনো তথ্য পাওয়া যায়নি। এখন সেই ময়নার প্রসঙ্গই আবার চলে আসছে। উনি আবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন যে ওখানে আসলেই কিছু আছে কিনা। তার জিনেরা কোনো ধরনের তথ্য দিতে পারে না ওই বাসারে আসলে কোনো ঘটনাই ঘটেছিল কিনা। তার জিনেরা বলে যে আশেপাশে যে জিনরা আছে তারা নাকি রাতের বেলা কিছুই দেখেনি, এমনকি আকবর মিয়ার আসা যাওয়াও দেখেনি। তবে হ্যাঁ, আকবর মিয়ার চিৎকার শুনেছে, এতটুকুই। তারা এর বাইরে কিছুই বলতে পারে না। আর অন্য কোনো অশরীরীকে জিনেরাও দেখেনি। কবিরাজ তো অবাক হয়ে যায় যে এই কি ধরনের একটা বিষয়, তার কোনো তথ্যই পাওয়া যায় না, কি এক ভয়ঙ্কর মায়াজাল। তখন ওই কবিরাজ বলেন যে আসলে পৃথিবীতে অনেক রহস্যময় ব্যাপার থাকে, যেই রহস্যের ভেদ আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। জিনেদের মধ্যে এমন শক্তিশালী অনেক প্রজাতি রয়েছে যারা এমন এক মায়াজাল সৃষ্টি করতে পারে যেগুলো জিনেরাও ভেদ করতে পারে না। হতে পারে এটা এমন কিছু। এরকম কথাবার্তা যখন বলেন তখন গ্রামের লোকজন বলে, ধুর মিয়া, এসব ভাওতাবাজি বাদ দেন, আপনি পারবেন না বললেই তো হয়, জানেন না বললেই তো হয়। এখন এই সমস্ত কথাবার্তা বলতেছেন যাতে করে আমরা এটা বিশ্বাস করি, বিশ্বাস করে আবার আপনার কাছে যাই, আপনার ব্যবসা বাণিজ্য চলতে থাকুক। পারেন না বললেই তো হয়, এত ঘুরায় বেসায় কথা বলার দরকার আছে কোনো? কবিরাজ আসলে মানুষকে বোঝাতে সক্ষম হন না। মানুষ মনে করেন যে কবিরাজ নিজের একটা ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কথা বলতেছেন। তখন উপস্থিত কয়েকজন বলেন যে এই কবিরাজকে দিয়ে কাম হবে না, আর একজন লোক আছে, তার কাছে যেতে হবে। গ্রামীণ ভাষায় তাদেরকে কেউ কেউ কিন্তু ফকিরও বলে থাকেন, বেশ বয়স্ক একজন ফকির। সেই ফকিরকে ডেকে আনা হয়। তো সেই ফকিরকে যখন ডেকে আনা হয় তো ফকির এসেও কিন্তু সেম ঘটনা, সে কিছুই বলতে পারেন না, শুধু এই আকবর মিয়াকে ঝাড়ফুঁক করে দিয়ে যান এবং বলে দেন যে সন্ধ্যার পর যেন আকবর মিয়া বাড়ির বাইরে বের না হয়, এতটুকুই, এর বাইরে আর কিছু না। তো এই ধরনের বিষয়গুলো যখন আকবর মিয়াকে পরামর্শ দেওয়া হয়, আকবর মিয়া সেগুলো মেনে চলছিলেন। কিন্তু সমস্যা বেঁধে গেল আর একটা। রাতের বেলা আকবর মিয়া স্বপ্নে ময়নাকে দেখতেন, ঠিক সেম রূপে, একটা সাদা শাড়ি পরা, শরীরে অনেক অলংকার রয়েছে। তার কাছে আসতো আর বলতো, আকবর মিয়া, ধন সম্পদটা তো নিতে পারলি না, এখন তো তোর জীবনটা আমি নিয়ে চলে যাব। এরকম স্বপ্নে এসে হুমকি দিত। আকবর মিয়া চিৎকার চেঁচামেচি করত। সুঠাম দেহি আকবর মিয়া অল্প কয়েকদিনের ভিতরেই একদম শুকিয়ে যায়, মনে হচ্ছে তার শরীরের ভিতরে থাকা সব কিছু কেউ শুষে নিয়ে যাচ্ছে। তার রক্ত শুষে নিয়ে যাচ্ছে, তার যে ভিতরের অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলো থেকেও মনে হচ্ছে জীবনী শক্তি শুষে নিয়ে যাচ্ছে। এতটা শুকিয়ে যায় মাত্র 7-8 দিনের ব্যবধানে। এক সন্ধ্যায় আকবর মিয়া চিৎকার চেঁচামেচি শুরু করেছে। রাতের বেলাও না, সন্ধ্যায়, তখনও মাগরিবের আজান দেয়নি, কিন্তু এখনই দিয়ে দেবে এমন একটা ভাব। বাড়ির লোকজন চলে আসে। সে বাড়ির ঘরের বারান্দার উপরে পাটি বিছিয়ে তাকে আসলে শুয়ে রাখা হয়েছিল, সে ওখানে শুয়েছিল। সে চিৎকার করছে। বাড়িতে থাকা ওই সময় যারা মহিলারা ছিলেন, আকবর মিয়ার মা, অন্য যারা আছেন আর কি, তারা চলে আসে, বাবা কি হয়েছে, কি হয়েছে? বলে যে আমার বুকের উপর ময়না উঠে বসছে, আমার বুকের উপর প্রচণ্ড চাপ দিচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। এই বলে সে ছটফট করতে থাকে। তার মা বোন দ্রুত সরিষার তেল নিয়ে তার হাতে পায়ে ঘষতে থাকে, মাথায় ঘষতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে সে ছটফট করতে করতে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এরপর আবার কবিরাজ নিয়ে আসা হয়েছিল, সেই বৃদ্ধ কবিরাজকে, যিনি পরে এসেছিলেন আর কি। উনিও এটার কোনো সুরাহা দিতে পারেননি যে আসলে ঘটনাটা কি, ময়নার সাথে কি হয়েছিল, রহিম মিয়ার সাথে কি হলো, আর এই যে আকবর মিয়া যে মারা গেলেন তার ব্যাপারটাই বাকি।
তার লাশ দাফন করার আগেই কিন্তু ওই কবিরাজকে নিয়ে আসা হয়েছিল। গ্রামের লোকদের আশা ছিল হয়তোবা কবিরাজ এসে ঝাড়ফুঁক করে কিছু একটা করতে পারবেন। অনেক সময় এরকম হয় যে হৃদস্পন্দন বন্ধ থাকে, এরকমই চিন্তা করেছিলেন। আসলে মা বাবার মন, তার নিশ্চয়ই তাদের সন্তানকে এভাবে কবরস্থ করতে চাইবেন না। শেষ চেষ্টা হিসাবে কোনো একটা ব্যবস্থা নিতে চেয়েছিলেন। ওই ফকির বা কবিরাজ এসেও কোনো তথ্য দিতে পারেননি। উনিও বলেছিলেন তার জীবনে এত বছর হয়ে গেছে, পারুক না পারুক কোনো না কোনো তথ্য বের করতে পেরেছেন, কিন্তু এই একটা জিনিস যেটার রহস্য কোনোভাবেই উনি বুঝতে পারলেন না। তখন গ্রামের লোকজন বুঝতে পারে যে আসলে আগের কবিরাজও ঠিকই বলেছিলেন। এটা এমন এক রহস্য যেটা ভেদ করা আসলে কোনোভাবেই সম্ভব নয়। ময়না হঠাৎ করে কোথায় চলে গেল? এরপর ময়নার সাথে এই গুপ্তধনের সম্পর্কই বা কি? রহিম আলী কেনই বা হারিয়ে গেলেন? আর এত লোক বাদ দিয়ে আকবর মিয়া, তাকে কেন টার্গেট করা হলো? আকবর মিয়া ওই বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়ে যে কাপড় ধরে টানাটানি করেছিলেন, ওই কাপড়ের নিচে অর্থাৎ মাটির নিচে কি ময়না ছিল যাকে কোনোভাবে মেরে রাখা হয়েছিল? এটাও কেউ বলতে পারে না, কেননা কেউ আর ওখানে গিয়ে মাটি খোঁড়ার সাহস করেনি। সবাই ভয় পেয়েছিল যদি কোনো রকমভাবে ওখানে মাটি খুঁড়ে এই বিষয়টা যাচাই বাছাই করার সাহস করা হয়, তখন কিন্তু তাদের উপরও এই ময়নার অশরীরী এসে ভর করতে পারে, আকবর মিয়ার মতো পরিণতি হতে পারে। কেউ আর ওই গুপ্তধনের আশায় মাটি খোঁড়ার চেষ্টা করেনি। কিন্তু এই এক বিশাল রহস্যজনক বিষয়, কেননা এটার কোনো রকমের তথ্য আর পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হতে পারে? আপনাদের কাছে যেই বিষয়গুলো মনে হতে পারে তা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কি মনে হয় যে এটা হতে পারে, ওটা হতে পারে, আপনারা জানাতে পারেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, আমি দক্ষিণ বনশ্রী থেকে আসছি। তো আমি সরাসরি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো আমার বাড়ির উত্তর পাশে মানে একদম ফাঁকা জায়গা, ওখানে দুই ধারে হচ্ছে আবাদি জমি, মাঝখান দিয়ে রাস্তা। কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনার আমাদের আঞ্চলিক ভাষায় ওটা সেটাকে শেওড়া গাছ বলে, ঝোপের মতো, মানে মন্ডু ছাড়া যেরকম আর কি ওই রকম। এই জায়গাটা নিয়েও অনেক ঘটনা প্রচলিত আছে, যেমন 12টার পরে একটার জোহরের আজানের আগ পর্যন্ত ওইখান দিয়ে কোনো লোক একা যাতায়াত করলে বা দুইজন থাকলেও সমস্যা নাই, দেখা যেত যে এক এক সময় এক এক রকম ঘ্রাণ আসতো। আবার আসর নামাজের পর মাগরিবের আগ পর্যন্ত সেম একই কাহিনী, মানে ওই জায়গায় নিয়ে অনেক ঘটনাই আছে আর কি। তো যাকে নিয়ে এই ঘটনা, উনি আমার কাকা। আমার কাকা ছোটকাল থেকেই মানে ওনার ইচ্ছা যে কবিরাজি শিখবে আর কি, ঝাড়ফুঁক। তো এর জন্য মানে ওনার ওস্তাদ বলছিল যে তুমি রাত্রিতে তোমার বাড়ি ব্যতীত অন্য কোথাও থাকতে পারবা না। তো আমার কাকা যখন কাকার শালির বিয়ের সময় কাকা যায় ওইখানে, যাওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে মোটামুটি লোকজন খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে যাবতীয় যা কিছু করা লাগে শেষ করতে 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 প্রায় রাত্রি 2:30 মতো বেজে যায়। কিন্তু কাকার তো বাড়িতেই থাকতে হবে। পরে কাকা মানে সাইকেল, তখন সাইকেলের যুগ ছিল, তো সাইকেল নিয়ে মানে চলে আসবে আর কি। 3টার দিকে রওনা দিয়েছে ওইখান থেকে। রওনা দেওয়ার পর যখন ওই গাছটার ওইখানে আসছে, মানে দুই পাশে তো শুধু আবাদি জমি, কোনো বাড়িঘর নাই। আসার পর মনে হয়েছে যে কে যেন কাকার সাইকেলটাকে মানে রাস্তার মাঝখান থেকে মনে হয় 3-4 হাত উপর দিকে উঠাইয়া মানে রাস্তার নিচে ফালাই দিছে।
ওই আবাদি জমির উপরে ফালাই দিছে। মানে কাকা বুঝেই উঠতে পারে নাই যে এটা কী ঘটে গেল মানে তার সাথে। পরে অনেক কষ্টে সাইকেলটা টেনে হেঁচড়ে রাস্তায় উঠাইছে। উঠানোর পর এখন আর সাইকেল চালায় আসার মতো মানে অবস্থায় কাকা নাই, চালাইতেই পারতেছে না। সাইকেলটা মনে হচ্ছে যে 4-5 মন ভারী হয়ে গেছে। পরে কাকা কষ্ট করে এই সাইকেল মানে হাত দিয়ে টেনে 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 বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে এসে সেটা বারান্দাতে রাইখা, কারোর সাথে কোনো কথাও নাই, কিচ্ছু না, রুমে যেয়ে শুয়ে পড়ছে। শোয়ার পরে সকাল থেকেই কাকার অদ্ভুত আচরণ, মানে কেমন যেন ভাষায় কথা বলতেছে, এক এক সময় এক এক রকম কথা বলতেছে, গালিগালাজ করতেছে, এরকম আর কি। মানে এটা যে আমাদের কাকার ভাষা এরকম না বা ব্যবহারও এরকম না। তো বাড়ির লোকজন ভাবলো যে এটা অস্বাভাবিক কিছু। তখন আমাদের এলাকার যিনি মসজিদের মুয়াজ্জিম, মরহুম হাকিম আলী নানা, তো উনি তখন আর কি কবিরাজি করতেন। এরকম জিন বা কিছু আসর করলে সেই দেখতো আর কি, এগুলো সারাইতো, দূর করতো। পরে আমার কাকারে মানে 3-4 জনে ধরে রাখা যাইতেছে না, এইরকম শক্তি ওনার শরীরে। তারপরেও জোর করে পশ্চিম দিকে মাথা দিয়ে পূব দিকে পা দিয়ে মানে শোয়া রাখছে। রাখার পরে নানারে খবর দিয়ে নিয়ে আসছে, নানারে যে এরকম এরকম যে অমুকের সমস্যা। তো নানা আসছে, এসে সেরা এদিকে 4 জনে কিন্তু দুই পা এবং 2 হাত ধরে রাখছে। নানা মাথার পাশে বৈশা মানে কি একটা তেল নিল আর কি, তেল নিয়ে 2 পাশে ধরছে, মানে কানের উপরে মাথার 2 পাশে ধরছে। ধরার পর একটা ফু দিছে, দেওয়ার পরেই এমনভাবে কাকা থুতুটা দিছে, থুতুটা যায় আমার নানার কপালে লাগছে আর কি, কপালে পড়ছে। মানে কিভাবে থুতুটা দিছে যে কপালে যায় লাগছে, এটা মানে আমি বুঝতে পারলাম না। পরে নানা বলল যে এটা আমার দ্বারা হবে না। তো আরেকটা কবিরাজের নাম বলল। তো ওই কবিরাজের অরিজিনাল নাম আমি জানি না, কিন্তু ওনার ডাক নাম ছিল তৌফিল নাফিদ। মানে উনি মাথার চুল কাটাইতো আর কি, বাজারে বাজারে যেরকম লম্বা ছিল ওরকম ছিল শুকনা। উনি সবসময় পাঞ্জাবি পরে থাকতো এবং দাড়িগুলো ছিল লম্বা লম্বা। তো উনারে দেখে আমরা ভয় পাইতাম সবাই। তো ওনার নামটা বলার পরে যখন উনি আসছে, আসার পর পা দিয়ে একটা বৃত্ত আঁকাইছে। আঁকানোর পরে বলতেছে যে ওরে তোমরা যে ধৈরা শুধু এই বৃত্তের ভিতরে মানে আনো। পরে জোর জবরদস্তি কইরা ধৈরা কাকারে ওই বৃত্তটার ভিতরে আনছে, তাই না? তো তখন বলছে সবাই যে ছাইরা দাও, ও আর এখন এখান থেকে বের হতে পারবে না। পরে সবাই ছাইরা দিছে। দেওয়ার পরে ওই তৌফিল নাফিদ মানে শুরু করছে আর কি, ঝাড়ফুঁক শুরু করছে, কথাবার্তা বলতেছে তখন তার সাথে। পরে জিজ্ঞাসা করছে যে তুই তারে কেন কষ্ট দিতেছিস। তো তখন আর কি ওই কাকার কণ্ঠে আর কি ওই জিনটা বলতেছে কি যে আমি রাস্তায় মানে শুয়েছিলাম, ওই আমার উপর দিয়ে সাইকেল উঠিয়ে দিল। মানে গরমের দিন ছিল তখন, যে আমি রাস্তায় শুয়েছিলাম, আমার উপর দিয়ে সাইকেল উঠিয়ে দিল, এই জন্যে মানে আমি ওরা রাস্তার দিকে ফালাই দিছি এবং ওরা উপরে বর করছি। পরে বলতেছে যে ওইখানে তো তোর শোয়ার জায়গা না, মানে এরকম কথা চলতেছে আর কি, অনেক কথা চলতেছে, যাবো না। কিন্তু তখন ওই সময়ে নাম করা কবিরাজ ছিল আর কি তৌফিল নাফিদ। তো উনি মানে শেষ পর্যন্ত রাজি করাইছে যে চলে যাবে। এখন বলতেছে তুই যে চলে যাবি তার প্রমাণ কি? পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে যাব। আসলে ঘটনাটা মাঝখানে একটু কথা বলি যে এরকম প্রমাণ চাওয়াটা মানে আমি যা মনে করি যে উচিত না। কারণ যখন ওই কাকার শরীর থেকে ওই জিনটা চলে যায়, একটা মানে আমাদের বাড়িতে অনেক পুরাতন গাছ ছিল, অনেক 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 গাছ ছিল, আম গাছ, জাম গাছ, এগুলা। আর কাকায় কবুতর পালতো, কবুতরের বাক্সগুলা ছিল টিনের বাড়িতেও বারান্দার ভিতরে। একটা কুড়াল, যারা গাছ কাটে দেখবেন কুড়ালগুলা মানে মিনিমাম 3 কেজি 4 কেজি ওজন হয়। এই কুড়াল দিয়ে যদি আপনি টানা 15 থেকে 20 মিনিট সময় মানে একটা ডাল কোপান, তাহলে কাটতে যতটুকু সময় লাগবে এরকম একটা ডাল মানে ভাঙ্গা ওই বারান্দার উপরে পইরা কবুতরের যে বাক্স ছিল এই বাক্স ভাঙ্গা মনে করেন যে বারান্দার অবস্থা শেষ হয়ে গেছে। হওয়ার পরে আপনার ওই
জিনটা চলে গেছে আর কি। চলে যাওয়ার পরে মানে কাকা যখন সুস্থ হয়েছে হওয়ার পরে কাকার কাছ থেকে কিন্তু এইগুলা শুনছি। আর যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আমার মানে চোখের সামনে ঘটা। এই ছিল আমার প্রথম ঘটনা। আর এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমার কাকাতো বোনের সাথে ঘটে। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আমার আমার বাপ চাচারা 4 জন সবাই একত্রে এক বাড়িতেই থাকতেন। কিন্তু আমার ছোট কাকা বাজার মানে আমাদের বাড়ি আর বাজার প্রায় পাশাপাশি, 30 থেকে 40 সেকেন্ডের দূরত্ব হাঁটা পথ। তো কাকা চিন্তা করলো যে আমি বাজারে মানে বাড়ি করব। তো ওইখানে আবার কাকার দোকানও ছিল। পরে যা হোক কাকা ওইখানে যায় সেরা বাড়ি করছে। বাড়ি করার পরে 2-3 বছর পর হঠাৎ করে কোন জায়গা থেকে আসছে কেউ বলতে পারে না, একটা পাগল আসছে। আইসা আমার কাকার নাম ধরে বলতেছে কি অমক, একটু বের হয়ে আয়। বাইরে আইসে আওয়ার পরে বলতেছে যে তুই যে দোকানটা দিছিস, মানে এই দোকানটা যে কাকাই দিছে, এই দোকানটা হচ্ছে আপনার, এটা ছিল আমাদের মসজিদ। মসজিদটা যখন পাকা করার আগে টিনের ছিল এবং গজারি কাঠের খাম এবং কাঠগুলো ছিল, ওইগুলো অনেক শক্ত। এর জন্য আমার কাকা কিনে নেয়, কিনা ওইটা দিয়ে দোকান দেয়। তো ওই পাগল বলতেছে কি যে অমক, তুই তো মসজিদ ঘর কিনা দোকান দিছস, তো নামাজ কালাম পড়িস, আল্লাহর রাস্তায় চলিস, না হলে কিন্তু তোর বড় একটা ক্ষতি হইব। পরে এটা বলার পরে কাকা অনেক রিকোয়েস্ট করে ওই ফকিরটারে রাখছে, রাত্রে খাওয়াইছে। কিন্তু ফজরের আজানের মানে 10-15 মিনিট আগে কাকায় দেখতে গেছে আর কি, যে তাকে শুইতে দিছি, সে কিরকম আছে আর কি, ভালো আছে কিনা হালচালটা জানার জন্য। যায় দেখে পাগল কই কেউ নাই। অনেক খোঁজাখুঁজি করলো, কোথাও পাইলো না। পরে কাকা আর এটার তেমন গুরুত্ব দেয় নাই, না দেয়া নামাজ কালাম পড়ে না, তার মতোই চলাফেরা করে। পরে আমার কাকাতো বোন তখন প্রায় ওই ফকিরটা যাওয়ার 2 বছর পর কাকাতো বোন ক্লাস 6-এ মানে পদার্পণ উঠলো আর কি। তো যেখানে দোকানটা আমার কাকাই চালাইতো, যেহেতু বাড়ি আর দোকান পাশাপাশি। তো কাকাতো বোন মাঝে মধ্যে ওই দোকানে বসতো। এই দোকানের পাশে আবার কাকা যে বাড়ি করছে ওইখানে মাটি কেটে আমাদের জমি মানে ওই কাকার জমি থেকেই পুকুর বানাইছে। ওই পুকুরের কোনায় ছিল একটা করই গাছ। তো করই গাছের সাথেই তো হচ্ছে দোকান। কাকাতো বোন যখন দোকানে বসতো সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট সময় সুস্থ থাকতো। তারপর থেকে মানে অ্যাবনর্মাল, ঠিক নাই, কথাবার্তা ঠিক নেই, আচরণ ঠিক নেই, হাসতাছে কানতাছে, এরকম এক অবস্থা। পরে সবাই মানে প্রথম বোঝে নাই, পরে বুঝতে পারছে যে না, এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক। পরে তখন ওই নানা রে ডেকে নিয়ে আসছে আর কি। নানা আসার পরে নানা ওই ঝাড়ফুঁক দেওয়ার পরে জিন চলে যায়, কিন্তু একবারে চলে যায় না। ওই দেখা যায় আমার কাকাতো বোন যখনই দোকানে যায়, যাওয়ার পরেই ওই মানে তার উপর আসর করে, মানে ওইদিকে কাকাতো বোনের কষ্ট দেয়। এরকম চলতেছে। অনেক কবিরাজ, আমার মনে মানে ধারণার বাইরে, মানে গুইনাও রাখি নাই যে কতগুলা কবিরাজ কাকা দেখাইছে। এমন কবিরাজ আনছে যে ওই বাড়ির আমার কাকার বাড়ির 4 কোনায় 4টা মানে বড় বড় লোহার শিক গাইরা রেখে গেছে, আর কয়ে গেছে কি যে বাড়ি বন্ধ করে দিয়ে গেলাম, এখানে আর কোনো জিন বা কেউ আসতে পারবো না। কিন্তু না, ওই যেদিন দিয়ে গেছে তারপরে থেকেই আবার কাকাতো বোনের সাথে একই ঘটনা। হঠাৎ করে কাকা খোঁজ পাইলো যে এক কবিরাজ আছে, নামটা নাই বলি, তো উনি অনেক নাম করা কবিরাজ, কাকা নিয়ে আসছে ওনারে। কিন্তু ওনার কথা হচ্ছে যে গানের মানে দেশ গ্রামে কবিরাজি যারা করে কিছু গান আছে, যে গানের মাধ্যমেও আপনার এই জিন মানে তুলারাশি যারা আছে তাদের উপরে জিনটা হাজির করায়। আর উনি এমনভাবে কিছু মানে কি পাঠ করতেছে আমি জানি না, যেগুলা পরে মানে আমার বাপের কাছে শুনছি আর কি, যে এগুলা শিরক, মানে উল্টাভাবে কোরআনের আয়াত উল্টাভাবে বলে, এরকম ভাবে বলতেছে। ওদিক দিয়ে আবার গান চলতেছে, গান গাইতেছে। পরে কাকাতো বোন কিছুক্ষণ পর মানে খুব ঝিমাইতেছে,
আর ইয়া করতেছে, কিন্তু কোনো কথা বলতেছে না, হাত পা মানে থাবড়াইতেছে। পরে হাত পা থাবড়াইতেছে, কথাবার্তা বলে না। অনেক চেষ্টা করছে কবিরাজ, না কথাবার্তা বলে না, কিচ্ছু মানে বলে না, অনেক ঝাড়ফুঁক করতেছে, কোনো কাজই হইতেছে না। পরে এই কবিরাজও ব্যর্থ হয়ে চলে গেল। এর মধ্যে আবার ঘটনাটা করছে কি, আমার ফুফু যিনি, উনি হচ্ছে তুলা রাশি। তো ওনার অবস্থা আবার একটু খারাপ হয়ে গেছে। তো ওনারে মানে দরাদরি করে মহিলারা আমাদের পুরাতন বাড়িতে নিয়ে গেছে। এখন ওই কবিরাজ যাওয়ার পরে যখন আবার আমার কাকাতো বোনের উপর মানে জিন আসর করছে, তখন জিজ্ঞাসে যে ওই দিন এত কিছু জিজ্ঞেস করলো, কথা বললেন না। পরে বলতেছে যে আমরা হচ্ছি এখানে 7 জন, আমরা 7 ভাই, এর ভেতরে একজন বুবা কথা বলতে পারে না। তো ওই বুবা যে ওরাই পাঠাইছে, আমরা তো কেউ আসি নাই, তো ও তো কথা বলতে পারবো না। পরে এরকম মানে এটা চলতেই আছে। আমার কাকাতো ভাই একদিন বলছে যে পারো শুধু এই মেয়ে মানুষের সাথে আমার সাথে একদিন আসো, দেখি তুমি কেমন। পরে মানে ওই বলতেছে, ওই জিনে বলতেছে, তুই তো এই গাছে নিচ দিয়ে চলাফেরা করস, তোরা একদিন যদি পাই তো তুই তো এক বাপের এক পোলাই, সমস্যা নেই, তোরা দেখে দে মনে। এটা শুই না আমার আম্মা মানে সাথে সাথে আমার কাকাতো ভাইটারে নিয়ে চলে গেল এখান থেকে। মানে এগুলো কিন্তু আমার চোখের সামনে দেখা ঘটনা। আর আর আমি মানে গল্প বলি না, এই কারণেই গল্পটা মনে হয় কি যে কাল্পনিক। আমি যেগুলো বলতেছি এগুলা সব বাস্তব ঘটনা। পরে এরকম চলে যাওয়ার পরে ওই কাকাতো বোনের ওই রকম ওই সুরা কালাম পড়া ফুটো দেওয়ার পরে উনি চলে যায়। একদিন এটা সত্যতা যাচাই করার জন্যে আমার কাকি মানে কাকি জিজ্ঞাসা করতেছে কি যে আমার রূপার চেনটা তো পাইতেছে না, আসলে পাইতেছে না। আগে রূপার চেন ব্যবহার করতো, মানে মার্কি থাকতো একটা গলার ভিতরে, তো সেটা খুঁজে পাইতেছে না। তো এটা কোথায় আছে তুই, মানে যখন জিন হাজির হয়েছে তখন জিনের যে মানে ওরা জিগাইতেছে যে এটা কোথায় আছে বলতো দেখি। তো এটা না তুই আলমারির মধ্যে যে কাপড় ভাঁজ করে রাখছস, ওই কাপড়ের ভিতরেই তো রাইখা দিছস। হ্যাঁ সত্যি সত্যি যাই দেখে যে হ্যাঁ এই কাপড়ের ভিতরেই এই মানে চেনটা রয়েছে আর কি। পরে এরকম অনেক দিন, প্রায় 2.5 বছর 3 বছর এরকম শাস্তি হয়েছে, কোনো কবিরাজ বা কেউ এটা ভালো করতে পারে নাই। পরে কাকার হুট করে মনে হয়েছে যে আমার বাড়িতে তো একটা ফকির আসছিল। পরে কাকা নামাজ কালাম পড়া ধরছে, কাকিও নামাজ কালাম পরে একদিন স্বপ্নে মানে কাকা ইয়া করতেছে আর কি, দেখতেছে যে কে যেন বলতেছে যে তোর মেয়েরে নিয়া শাহজালালের সিলেট মাজারটা জিয়ারত করে মানে আসিস, আর যদি গরিব মিসকিন থাকে তাহলে তাদেরকে রান্না করে একটু কিছু খাওয়াই আসিস। মাজার বলতে মানে এটা বললাম, এটা আবার কেউ অন্যদিকে নেবেন না, কারণ ওটা জিয়ারত করার কথা বলছে। তো মাজারে যাবে কে কে যাবে, কাকাতো বোন আর আমার কাকা, আর পাশেই মানে আমাদের বাজারেই একটা ফার্মেসি ছিল, এক ডাক্তার, তো ডাক্তারের নামটাও বলতেছে না, উনি যাবে আর কি। তো যাওয়ার সময় কাকাও মানে জায়গা রয়েছে, কাকাতো বোনও জায়গা রয়েছে, কিন্তু যে ডাক্তার উনি ঘুমাই গেছে গাড়ির মধ্যে। এই ডাক্তারের কে যেন একটা থাপ্পড় মারছে, ওনার গালের ভিতরে 5টা আঙ্গুলের ছাপ উঠে রয়েছে। পরে কাকা বলতেছে তোমার গালে কি হয়েছে, কে আমি ঘুমাইছিলাম, কে যেন থাপ্পড় দিছে। আসলে কে থাপ্পড় দিছে এটা মানে আজও অমীমাংসিত, কেউ বলতে পারে না, ওই ডাক্তারও বলতে পারে না। পরে কাকা ওইখানে গেছে, যাওয়ার পরে আপনার ওই সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করছে, করার পরে ফকির মিসকিনদের মাঝে খিচুড়ি রান্না করে খাওয়াইছে, খাওয়াইয়া তারপরে আমার কাকাতো বোন সহ এখানে মানে ই করে ঘুরে আসছে। আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আর কখনো কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমার যে কাকা এখন পর্যন্ত যদি কোনো ফকির মানে বা পাগল দেখে, উনি ডাইকা বাড়িতে নিয়ে আসে, তাকে খাবার দেয়, যদি মানে থাকার জন্য জোরাজুরি করে, যদি থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে মানে ছেড়ে দেয়, কিন্তু তাকে খাওয়াবেই কাকা, মানে কিছু না কিছু খাওয়াবেই। আর যে ঘটনাগুলো আমি যে যা বললাম সবগুলোই কিন্তু সত্য ঘটনা, এবং মানে আমার নিজের চোখে দেখা ঘটনা, এবং আমার ফ্যামিলির সাথেই ঘটছে এই ঘটনাগুলো। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার পরবর্তী তৃতীয় ঘটনায় চলে যাচ্ছি।
এই ঘটনার কিছু অংশ আমার বাদ দিতে হবে, কারণ এটা হচ্ছে একটা গণমাধ্যম। এখানে আমার বাবার বয়সী, মার বয়সী, বোনের বয়সী, ভাইয়ের বয়সী সবাই এই অনুষ্ঠানটা শোনেন, দেখেন। এর জন্য কিছু ঘটনা মানে কথা এখান থেকে বাদ দিতে হবে। এটাও আমার গ্রামেরই ঘটে যাওয়া একটা ঘটনা, সবার মুখে মুখেই ছিল এক সময়, এখন যদিও নাই। ঘটনাটা হচ্ছে যে গ্রামে যখন কারো সন্তান প্রসব হইতো, তখন হয়তো বা মা, খালা, চাচি বা বোন কেউ যায় থাকতো আর কি, কারণ মানে এটা ছিল আর কি, প্রচলন ছিল, সাহায্য সহযোগিতা করতো আর কি। তো এরকম এক জনের বাচ্চা প্রসব হবে, তখন মানে মা, খালা, চাচি এরা কেউ ফ্রি নাই, ফ্রি আছে ওনার শালি, মানে ওই ওনার বোন। তো ওনার বোন গেছে আর কি ওইখানে, যাওয়ার পর বাচ্চা প্রসব করছে, বাচ্চা হয়েছে, হওয়ার পর বেশ কিছুদিন থাকার পরে ওনার বোনটা ওনার বাড়িতে চলে আসছে। আসার পর ওইদিকে ওনার বোন সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে, চলতেছে। কিন্তু নির্দিষ্ট একটা সময় পর ওনার যে বোনটা ওইখানে গেছিল, সে একটা বাচ্চা প্রসব করে, যা মানে স্বাভাবিক নিয়মের বাইরে, মানে সমাজ যা গ্রহণ করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কিছু বললাম না। তো এটা হওয়ার পর ওই বাচ্চাটাকে, মানে বাচ্চাটা আর জীবিত থাকে না, ওটা মারা যায় বা মেরে ফেলা হয়। এটা যাই কিছু হোক, এটা আমি মানে গোপন রাখলাম। তারপর আমাদের ওইখানে যে মানে ওনাদের বাড়ির পিছনে যে বাজারটা ছিল, ওই বাজারের ওইখানে গর্ত করে ওইখানে পুঁতে রাখে। পুঁতে রাখলেও আপনার হয় কি, কুকুরে এই ওইখানে থেকে ওই বাচ্চাটাকে উঠাইয়া ফেলায়, উঠাইয়া মানে অনেকটা টানা হেঁচড়া করে ঘুরায়। তো পরে জানাজানি হয় আর কি, যে এটা কি বা কার বাচ্চা, কেমনি কি, এই সেই। কিন্তু সমস্যাটা হয় ঠিক এই 5-6 বছর পর। 5-6 বছর পর কেমন সমস্যা হয়, যখন নতুন কোনো বাচ্চা জন্ম নেয় আমাদের এলাকাতে, কান্না করে, কান্না থামেই না, মানে কোনোভাবেই কান্না থামে না। পরে দেখা যায় যে ওই ইমাম সাহেব বা হুজুর কাউকে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ার পরে পরে মানে ভালো হয়, ভালো থাকে। এরপর যখন মানে বাচ্চা হয় না বা নতুন কোনো শিশু নাই, তখন শুরু হলো কি, মনে করেন 10 থেকে 12 বছর বয়সী যে মানে যারা আছে, এদেরকে নির্দিষ্ট একটা সময়ে, আসলে কিছু কিছু সময় আছে যে সময়গুলো আমাদের মেনে চলা উচিত, যেমন মাগরিবের আগে এই সময় বাহির দিয়ে ঘোরা, বা মানে গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গা থাকে এরকম যেগুলো ভালো না, এরকম সময়ে যারা বাইরে থাকতো বা ওর মানে আওতাধীন থাকতো, তাদেরকে মানে করতো আর কি, তার উপরে আসর করতো। এরকম এলাকায় এটা খুব একটা মানে মানে ঝামেলার সৃষ্টি হইলো। পরে শেষ পর্যন্ত যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে, আমার সম্পর্কে বোন লাগে, ওই বোনের ছেলে, ছেলেটা আপনার অনেক বড়ই, যেমন আগে উনি লেখাপড়া করতে হচ্ছে মহাখালী প্যারামেডিকেলে, আর আমার ভাগ্নি ছিল ছোট 2জন। আমার মামা, ওই যে বোনটা আছে, এই বোনের সাথে সব থেকে বেশি সমস্যা হয়েছে। বেশি সমস্যা এই কারণেই যে ওনারে দেখা গেছে 1 দিন বা 2 দিন পর পরে ওনার উপরে আসর করতো। আর ওনার হাজব্যান্ড তো থাকতো বিদেশ, ঘরের মানে ছোট ছোট 2টা মেয়ে, মামা তো থাকতো মহাখালী, লেখাপড়া করতো। কিন্তু মামা যখন বাড়িতে আসতো, মামা তো ছিল অনেক ভীতু, মানে একা থাকতে পারতো না, ভয় পাইতো। আমি মামার সাথে ঘুমাইতাম। ওই বাড়িতে যখন ঘুমাইতাম, রাত্রিবেলায় টিনের বেড়ার মধ্যে কেউ যদি মনে করেন যে হাত টানে, এক ধরনের একটা শব্দ হয়, কিন্তু এরকম মানে শব্দ হইতো, এটা রেগুলার শুনতাম, আমরা রেগুলারই শুনতাম। পরে একদিন সাহস করে বাইরে হয়েছি আর কি, বাইরে দেখছি যে না, বাইরে কেউ নাই। তো সর্বশেষ যখন ওই আমার বোনেরে মানে আসর করে, কিন্তু এর মাঝে একটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে এটা ধরার পরে মানে আসর করার পরে জিজ্ঞাইতো যে এটা তোমার কি লাগে, বলতো এটা আমার মামা লাগে, এটা আমার মামি লাগে, এটা আমার ভাই লাগে, মানে এগুলা বলতো, মানে ওই বাচ্চাটা বা ওই জিনটা বা যাই হোক। কিন্তু আসলে যখন মানে এরকম বোনের উপর বেশি শাস্তি হওয়া শুরু হইলো, সর্বশেষ
যখন মানে কবিরাজে ওনারে জিজ্ঞাসা করলো যে তুমি তার উপরে কেন বারবার এরকম মানে আসর করো, তারে কেন এত মানে কষ্ট দাও, তখন বলল কি মানে ওই জিনটা বা ওই জিনিসটা বলল যে এই বাঁশঝাড়ের উপরে গ্রামের বাথরুমগুলো হয় কিন্তু মানে বাড়ি থেকে অনেক দূরে, মানে অনেক দূর বলতে কিছুটা দূরে। তো ওই বাথরুমটা ছিল বাঁশঝাড়ের লগে। কই আমি সন্ধ্যার সময় বাঁশঝাড়ের উপরে বসে থাকি, ওই মাগরিবের আজানের আগে কেন মানে চুল খোলা রাইখা বাথরুমে আসে। আসলেই মানে এটা পরবর্তীতে নোটিশ করছে মানে সবাই, ফ্যামিলির সবাই, যে মাগরিবের আজান দেওয়ার আগে উনি করতো কি মাথার চুল ছাড়া ওই বাথরুমে যাইতো, মানে বাথরুমে যাইতো বাথরুম করার জন্য, মানে প্রাকৃতিক কাজের জন্য। আর তখনই ওই মানে আসর করতো। আর ওই বাড়িতে মানে আরেকটা কথা বলি এর মাঝখানে, ওই বাড়িতে এই ঢাকা গাজীপুর থেকেই কিছু লোক গেছিল বেড়াইতে, মানে ওই বাড়িতে না, ওনাদের ওনার মানে ওনার যে জাল আছে মানে যাও বলে, ওই আমার যে মামার কাকাতো ভাইয়ের ফ্রেন্ড আর কি। তো যেহেতু এই বাসাটা ফাঁকা, ওনাদেরকে থাকতে দিছিল এই বাসায়। তো গরমের দিন তো জানালা খোলা রাইখা ও বারান্দার রুমে ঘুমাইছে, পাড়া দিছে জানালার ওইখানে। দেওয়ার পরে আপনার মাঝরাত্রে মানে 3টার দিকে, 2:30-3টার দিকে ওনার পা ধরে কে যেন এমন টান দিছে, মানে ওই ছেলেটা এমন ভয় পাইছে, এমন চিৎকার দিছে। দেওয়ার পরে আমাদের এলাকাতে 2-3 দিন থাকার কথা ছিল, ও 2-3 দিন থাকবো কি, সকালটা হওয়ার পরে সকালে ও নাস্তা করছে কি করছে না আল্লাহ মাহমুদ ভালো জানে। পরে মানে সকালবেলাতেই উনি বাস ওইটা গাজীপুর চলে আসছে, আর থাকে নাই, মানে বাড়িটা এরকম ছিল। পরে ওই আমার ওই বোনটার যখন মানে কবিরাজে বলল যে এটা তো পার্মানেন্টলি কারোরে ধরে না বা কোনো ক্ষতি করে না, কিন্তু এরকম বিরক্ত করে সবাই রে, তো আপনার ফ্যামিলির যারা আছেন সবাই খেয়াল রাখবেন যেন উনি সন্ধ্যার সময় বাথরুমে না যায়। পরে থেকে সবাই খেয়াল রাখে যে বাথরুমে সন্ধ্যার দিকে আর বাথরুমে যাইতে দেয় না, বাথরুমে উনি যায়ও না, আর কোনো সমস্যাও হয় না। এখন আল্লাহর রহমতে মানে সুস্থ আছে, ওইটার উৎপাতটাও আর এখন নাই, কমে গেছে এলাকায়, এখন মানে একদম স্বাভাবিক। এই ছিল আমার 3য় ঘটনা। এখন আমি আমার 4র্থ ঘটনায় চলে যাচ্ছি, যে ঘটনাটা মানে এটা আসলেই খুবই ভয়ের এবং মানে একটু মর্মান্তিক। আমার মামার সাথে ঘটে যায়। আমার মামাটা হচ্ছে মানে আমার বাপের বড় যেজন, অনেকে চাচা বলে, আমরা জ্যাঠা বলি আর কি। তো ওই আমার জ্যাঠার সুমন্দি লাগে, মানে আমার জেঠি বলি না তো, আম্মা বলি, আম্মার বড় ভাই। উনি করতো কি, উনি ভ্যান চালাইতো। ভ্যানটা হচ্ছে আপনার পায়ের, এখন তো মানে অটো রিক্সা, অটো ভ্যান এগুলো ব্যাটারি চালিত, তখন পায়ে চালাইতো। আর আগে তো অনেক অভাব অনটন ছিল। আমার মামা আবার অনেক স্বাস্থ্যবান এবং শক্তিশালী এবং অনেকটাই সাহসী ছিল। পরে আমার মামা এই রাত্রি 2টা-3টা পর্যন্ত ওই ভ্যান চালাইতো, পায়ের ভ্যান চালাইতো। এরকম ভ্যান চালাইতে 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 একদিন আসতেছে ওই আমাদের বাড়ি থেকে, এটা উত্তর পাশে, মানে কাঁচা রাস্তা, তো মাটি কাঁচা রাস্তায় কিন্তু বৎসরে মানে ইউনিয়ন পরিষদ থেকে মাটি কাটে। তো এক জায়গা থেকে গর্ত করে মাটি কাটছে, একটু হালকা একটু মানে গর্ত হয়েছে, ওইখানে মনে করেন স্যাঁতস্যাঁতে পানি থাকে, মানে জমা থাকে। আমার মানে আসার সময়, ওই ভ্যান চালায় আসার সময় যখন ওই পর্যন্ত আসছে, আমার এলাকার এবং আমার গোষ্ঠীরই নাম হচ্ছে, নামটা না বলি, আমার এক কাকা, উনি অনেকটাই খাটো। তো এই কাকার রূপ ধরে ওনার ভ্যানটা পিছন থেকে টান দিয়ে ধরে মানে টানতেছে, আর বলতেছে কি, তোর আজকে ভ্যান নিয়ে যাইতে দেবো না। আমার মামা বলতেছে কি যে দেখ, মানে অমক, তুই যে ছোট্ট মানুষ, তোরে যদি ধরে আমি চিপ দেই, তোরে কিন্তু মানে লেবুর রসের মতো মনে কর যে করে ফেলবো। তো তুই আমার ডিস্টার্ব করিস না, আমার সাইরা দে, আমি বাড়িতে যাবো গা, রাইত হইছে অনেক। পরে না কইতেছে না, তোরে তো মানে যাইতে দিব না, তোর সাথে আজকে মানে করুম, আমার আঞ্চলিক ভাষায় কয় যে তোর সাথে আজকে মানে যাতাযাতি করবো, দেখি কে জিতে, মানে দস্তাদস্তি যেটা। পরে বলতেছে তুই এতটুকু একটা মানুষ হয়ে আমার সাথে পাঙ্গা নিতে চাইতেছ। আমি তো মানে আমার মামায় হাসতেছে,
কিন্তু মামা তো বুঝতেছে না যে এটা আসলে উনি না। পরে যাই হোক, মামা এক সময় বিরক্ত হইয়া ওনার সাথে মানে পাঞ্জা মানে এই দস্তাদস্তিতে লাগিয়া যায়। কিন্তু কেউ কারোরে মানে চেয়ে কম না, দুজনে দস্তাদস্তি করতেছে। এরকম দস্তাদস্তি চলতে 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 মামা দেখতেছে যে না, ও একটা ছোট মানুষ কিন্তু এত শক্তি কেমনে পাইলো হয়। পরে মামা যখন অনেকক্ষণ হওয়ার পরে মামা ওনারে দইরাই একটু জোরে চিৎকার আওয়াজ দিছে, দেওয়ার পরে আমাদের বাড়িটা তো আবার কাছেই, ওইখান থেকে শব্দ পায়া মানুষজন বেরিয়ে আসছে। আসার পরে দেখে যে এরকম দস্তাদস্তি, মামার শরীরে মানে ময়লা কাদা মাটি এরকম লাইগা রয়েছে। পরে বলছে কি হয়েছে, বলতেছে এই ঘটনা, এরকম আমি ব্যান্ডে আসতেছিলাম, এই 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 ঘটনা ঘটছে আর কি, খুলে বলছে। বলার পরে আমাকে বাড়ির লোকজন বলতেছে তাহলে আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসি। আমার মামা তো এমনি সাহসী, বললো না না না, যাওয়া লাগবে না। কিন্তু আমাদের যে বাজারটা মানে আমার মামার বাড়িতে যে যাবে, ওই বাজারটা পার হইলে পরেই রাস্তার পাশেই ছিল একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের ওইখানেও একটু ভয়ের জায়গা, ওইখানে দেয়া রাত্রিবেলায় মানুষজন চলাচল করার সময় মানে অনেক কিছুই দেখছে বা ভয় পাইছে এরকম। তো মামা যখন বলছে যে না যাওয়া লাগবে না, তো বাড়ির সবাই ভাবছে যে উনি তো এমনি সাহসী, কোনো সমস্যা নাই, আচ্ছা যাক যাইতে পারো। মামা যখন ভ্যান চালায় আসে নাই, হাতেই টাইনা নিয়ে আসতেছে, যখন বাজারটা পার হয়ে ওই খেজুর গাছ পর্যন্ত আসছে, আসার পরে মামা দেখতেছে যে একটা ছায়া মূর্তি, মানে এক পা হচ্ছে রাস্তার ওই পারে মানে রাস্তার ওপারে, আর এক পা হচ্ছে খেজুর গাছের উপরে, রাস্তাটা হচ্ছে মাঝখানে। এখন মামা 10 হাত দূরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থেকে ভাবতেছে যে কি করব, এক বিপদ পার হয়ে আসতে না আসতে আরেক বিপদ সামনে। পরে ওইখান থেকে কিন্তু মামার বাড়িটা হচ্ছে যদি মানে হাইটা যায় 2.5 মিনিট বা 3 মিনিট লাগবে। পরে মামা মানে অনেক কিছু বুঝতে পারছে যে এটা নিজ দিয়ে তো যাওয়াই যাবে না। ব্যান্ডা ওনে রাইকা মনে করেন যে রাস্তা আমরা বলি পাতালি মানে কোনাইচ্ছা, এমন দৌড় দিছে এক দৌড়ে বাড়িতে যায় সেরে মানে উঠানে যায় পইরা অজ্ঞান হয়ে গেছে। যাওয়ার পরে মানুষজন বাইরে আসছে মানে আমার নানির বাড়ির, এসে বলতেছে যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। পরে বলতেছে এই ঘটনা। মানে মামা যে ওদিন ভয় পাইছে, ভয় পাওয়ার পরে থেকে মানে এমনি সাহসী বা শক্তিশালী ছিল, কিন্তু রাত্রিতে আর ওইরকম ভাবে আর ভ্যান চালায় না। এই ছিল আমার মানে চতুর্থ ঘটনা। আরেকটা ঘটনা আমি এখন মানে পঞ্চম ঘটনা, আরেকটা ঘটনা বলি। যে ঘটনাটা এটা মানে আমার এক কাকার মুখে শোনা, মানে আমি তখন 2016 শুনছি ওনার কাছ থেকে। আমি তখন গার্মেন্টসে চাকরি করতাম। কাকার বাড়িটা হচ্ছে নওগাঁতে। তো আমনের সিজন যেটা মানে ধান কাটার, এটা হচ্ছে শীতকালে হয়। শীতকালে কিন্তু মানুষজন ধান কাটার পরে আপনার এগুলা শুকায়া তারপরে আটি বাঁধার পর মানে নিয়ে আসে। তো নওগাঁর এদিকে এই ধান কাইটা এরকম রাইখা দিলে এগুলা চুরি হইতো। মানে ওই কাকার মানে ওই কাকার কাছে জিজ্ঞাসা করছি তো একদিন যে একটা ঘটনা বলেন। কাকা বলতেছে যে এরকম চুরি হইতো। তো উনি করতো কি, ওই রাত্রিবেলায় যেমন ধরেন যারা গৃহস্থ বা ইয়ে আছে আর কি মানে ধনী ব্যক্তি, তারা তো আর নিজেরা পাহারা দিত না, ওই টাকা দেওয়া লোক রেখা তাদেরকে দিয়ে পাহারা দেওয়া হইতো। তো আমার ওই কাকারে মানে বলছে ওই রাত্রিতে যে ধান পাহারা দেওয়ার জন্য ওনারে রাত্রে যে কোনো একটা অ্যামাউন্ট দিবে আর কি। তো যাও কাকা রাজি হয়ে গেছে। হওয়ার পরে কাকা যখন মানে ওইখানে গেছে রাত্রিবেলায়, রাত্রি অন্ধকার রাত্রি, মানে একদম অন্ধকারও না। গ্রামে দেখবেন যে গ্রামে যারা আছেন কিছু কিছু দিন হয় এমন যে আধো আলো আধো ছায়া, মানে আলো ছায়া খেলা করে এরকম। পরে আপনার রাত্রিতে উনি শুয়া পাহারা দিতেছে, দেখে 12টার পরে 12:30টার দিকে ঠিক দুইটা মানে লাইটের মতো আগুন মানে জ্বলতেছে, ওনার দিকে আইগে আসতেছে আর কি যেন খাইতেছে, মানে ছায়া আকৃতি এরকম দেখা যাইতেছে। লোক মানে শোনা যায় আর কি, আমরা মুরব্বী বা বাপ চাচাদের কাছ থেকে শুনছি যে আসলে পিশাচ আছে। পিশাচ যারা এরা মানুষের ক্ষতিও করে, আর এদের খাদ্য হচ্ছে পোকামাকড়, এরা পোকামাকড় খায়।
তো আঙ্কেল দেখতেছে যে দুইটা লাইটের মতো এবং ছায়া আকৃতি মানুষের মতোই দেখতে ওনার দিকে আসতেছে। তো যেহেতু শীতকাল উনি শুয়ে রয়েছে ওই খেতা কম্বল গায়ে দেয়া, তো ওইটা কাছে আসছে যখন তখন দেখে যে একটা মেয়ে আকৃতির, কিন্তু মানুষ না, এটা মানুষ যে না সেটা বুঝতে পারছে। বাট এখন একা আমাদের ওইদিকে বন্ধ বলে, অনেক জায়গায় চক বলে, মানে যে যেখানে পাহারা দিতেছে। তো এখানে চিৎকার করলেও দেখার কেউ নাই, মানে কান্নাকাটি করলেও তো ডাকাডাকি করলেও কেউ আসবে না। পরে আম, মানে ওই কাকায় তাকায় রয়েছে ওনার দিকে দেখতেছে। পরে ওই পিশাচিনি, আসলে এটা ছিল একটা পিশাচ, সে বলতেছে আমার অনেক শীত লাগতেছে, তো আমি একটু শুবো, তোর পাশে শুইতে দে। এখন ওই বলতেছে আমার পাশে আচ্ছা শো, জায়গা আছে শো, আমি বালিশ দিতেছি, বালিশ দুইটা আছে, বালিশ দিতেছি, শো ওইখানে। আর তোরে কাঁথা একটা দিয়ে দিতেছি, কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাক। কই না, কাঁথা দিলে হবে না, আমার শীত যাব না, তোর মানে তোর সাথেই শুইতে হইব, মানে একসাথেই থাকতে শুইতে হইব আর কি। এটা যখন বলছে তখন তো আমার কাকা, মানে কাকার ভিতরে সবকিছু শুকিয়ে গেছে আর কি, কিন্তু কিছু তো আর করার নাই। পরে বলছে না তুই আলাদা শো, অনেক কথা কাটাকাটির পরেও না ও আলাদা শুবে না, ওর কাকার সাথেই শুবে। পরে কাকার সাথেই একসাথে শুইছে, শোয়ার পরে কাকার দেখতেছে যেটা এখানে শুয়াই ও কি যেন ধৈরা আনে আর মুখে দেয় খায় চাবায়, মুখে দেয় খায় চাবায়, এরকম চাবাইতেছে খাইতেছে। পরে কাকারে জিজ্ঞাসা করতেছি কি তুই কি মিষ্টি বা কোনো কিছু খাবি? আমার কাকা বলছে না 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 আমি কিছু খাবো না, আমি খাওয়া দাওয়া করে আসছি। আসলে ওই সময় যদি আপনি বা ওই কাকা কিছু খাইতে চাইতো বা যেই খাইতে চাক, আপনি মিষ্টি খাইতে চাইলে মিষ্টিই খাবেন, কিন্তু সকালবেলায় দেখবেন যেগুলো পোকামাকড়, মানে এরকম মানে শুনছি আমি আমাদের এলাকাতেই আরেক কাকার কাছে। পরে আপনার ওইখান থেকে এরকম ভাবে খাইতেছে, ওর সাথে কথা বলতেছে, কিন্তু কাকার পাশে যখন শুইছে কাকা মানে অনুভব করতেছে যে ওনার শরীরে চামড়া বা মাংস কোনো কিছু নাই, শুধু লোম আর লোম, লোমে ভর্তি এরকম মানে ওইটা। পরে এরকম থাকার পরে ফজরের আজান দেবে তার ঠিক মনে করেন 10-15 মিনিট আগে ওইটা আমি বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে থাক আমি চলে যাই। ওইটা যখন চলে গেছে, যাওয়ার পরে কাকা যে ভয় পাইছিল বা ওর সাথে যে রয়েছে দুই চোখের পাতা একত্রিত করতে পারে নাই, কিন্তু ওইটা যখন চলে গেছে যাওয়ার পরে কাকা যে ভয় পাইয়া মানে সেন্সলেস হয়েছে। এখন সকালে তো খাইতে যাব ভাবছে, গেরস্ত বাড়ির লোকজন ভাবছে কি যে হয়তো বা ওর খিদা নাই, সকালে ওইটা মনে হয় ও আটি বানতেছে, দুপুরে একবারে খাও না, এরকম দুপুর 1টা বাজে গেছে, 2টা বাজে গেছে, কোনো খোঁজ পাত্তা নাই ওনার। পরে গেরস্ত বাড়ির লোকজন আসছে, আইসা সেটা দেখে যে ওই যে মানে যেখানে শুয়েছিল বিছানা করে ওইখানে সেন্সলেস অবস্থায় পইরা রয়েছে। পরে ওরা ডাইকে উঠাইছে, উঠানোর পরে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। পরে বিস্তারিত খুইলা বলছে আর কি যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তারপর ওই কাকা মানে রাত্রিতে তো আর কোনো দিন কোনো জায়গায় কারো মানে দেয়ই নাই, বদলি দেয়ই নাই বা কাজ করে নাই, এবং কি গ্রামে আর থাকেই নাই, উনি শহরে চলে আসছে। পরে গার্মেন্টসে চাকরি নিছে, লোডারের চাকরি করে আর কি, লোডারের চাকরি করতো। তো ওনার নিজের মুখে মানে বলছে, আমি শুনছি এই ঘটনাটা। তো এটাও একটা বাস্তব ঘটনা। আর এই ছিল আমার মানে সর্বশেষ ঘটনাটা মানে আমার ঘটনাগুলো যে বললাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সবগুলাই বাস্তব ঘটনা। আর কেউ বলবেন না যে গল্প, আসলে গল্প বললে পরে হয় কি, গল্প শব্দটা হচ্ছে আমার কাছে যা মনে হয় এটা হচ্ছে কাল্পনিক। আর ঘটনা যখন আমরা বলি, যে কোনো উপস্থাপক মানে আমরা যারা আছি আর আপনার শ্রোতা যারা আছেন শোনেন, সবাইকে বলতেছি, ঘটনা বললে যে এটা ঘটছে, আর গল্প বললে আমার কাছে মনে হয়, আপনাদের কাছে নাও মনে হতে পারে, যে গল্পটা মনে হয় কাল্পনিক, এটা বানিয়ে মানে অন্যরকম লাগে আমার কাছে। আর যখন বলি যে ঘটনা, হ্যাঁ এটা ঘটছে, এটা ঘটছিল এরকম। তো আশা করি আপনাদের কাছে গল্পগুলা ভালো লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।